আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। প্রথমেই বলে দিচ্ছি, 2025 সালের এই নতুন বছর নতুন গণিত বইয়ের যে সমাধানগুলো আমি যেভাবে করে দিব, আশা করছি কোনো হোম টিচারের প্রয়োজন হবে না তোমাদের বাড়িতে। প্রতিটি ভিডিও একটার পর একটা তোমরা দেখে যাবে, বাড়িতে বসে প্র্যাকটিস করবে। কেননা ইউটিউব ক্লাস, হোম টিচার তো একবার এসে চলে যাবে, পরের দিন ছাড়া খুঁজে পাবে না। কিন্তু ইউটিউব ক্লাস তোমার যখন ইচ্ছা যেখানে স্টার্ট করতে পারলে আবার স্টপ করে সেটা সমাধান দেখে নিতে পারবে, আবার পুনরায় দেখতে পারবে যখন ইচ্ছে তখন। আমি কথা দিচ্ছি, আমার এই ভিডিওগুলো অর্থাৎ আমার এই প্রতিটি ক্লাস যদি ধারাবাহিকভাবে করো, হোম টিচারের প্রয়োজন হবে না, হবে না, হবে না। কথা না বলে কাজে প্রমাণ দেখাই। চলো আমরা প্রতিটি পৃষ্ঠা ধারাবাহিকভাবে একেবারে সূক্ষ্ম দৃষ্টি দিয়ে সহজ হোক আর কঠিন তুলে ধরব, প্রতিটি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় সহ। এবং এমন কোনো স্টুডেন্ট নেই যে আমার এই ক্লাসের সমাধানগুলো বুঝবে না। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। এবং প্রতিটি পৃষ্ঠার সমাধানগুলো দেখতে থাকবে। যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তোমরা বরাবরই জানো আমি কমেন্টের মূল্যায়ন আগে করি। এবং আমার এই ডিভাইসটা একটু একেবারে লো কোয়ালিটি হলেও আমি বোর্ডে সেভাবে বোঝানোর চেষ্টা করি। যেগুলো বোর্ডে বোঝানোর মতো অবশ্যই বোর্ডে বুঝিয়ে দেবো। কথা না বলে শুরু করছি, নইলে একেবারে বিরক্ত হয়ে যাবে। সো প্রথমে তোমরা লক্ষ্য করছো প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ। তো এখানে যে বিষয়গুলো আছে তেমন কিছুই না। ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 7 8 এগুলো। তো যাই হোক, এই বিষয়গুলো আমি এড়িয়ে যাচ্ছি। এই অধ্যায়ে আমরা যা অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা শিখবে এগুলো, যাই হোক এখান থেকে আমি শুরু করব। অঙ্কপাতন। অঙ্কপাতন কি? এই যে অঙ্ক যেগুলো আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা তাদের স্থানীয় মান অনুযায়ী বা যে বসাই, এটাই তো অঙ্কপাতন, তাই না? এটা একটু লক্ষ্য করো। পাটিগণিত 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হলো 1 2 3 4 5 6 7 8 9 0। এগুলোকে অঙ্ক বলা হয় অবশ্যই। আবার এগুলো সংখ্যাও, শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এখানে একটা জিনিস পেলাম, শূন্য ব্যতীত, এই যে এই শূন্য ব্যতীত অন্য অঙ্কগুলো স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে 9টি প্রতীক সার্থক, আর শেষের শূন্যটি শূন্য বলা হয়, আর শেষেরটিকে শূন্য বলা হয়। সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1 2 3 4 5 6 7 8 9 ও 0। নিজস্ব মান মানে স্থানীয় মান, তাই না? এটা বলছে। যাই হোক, আমরা তাহলে এখান থেকে দুটি বিষয় জানলাম। একটা হচ্ছে সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক কোনগুলো? সার্থক অঙ্ক হচ্ছে এই 1 থেকে এই 9 পর্যন্ত, এগুলো হচ্ছে সার্থক অঙ্ক। আর বাকিটা শূন্য অর্থাৎ অভাব জ্ঞাপক অঙ্ক। তারপরে তারপরে এখানে বলছে 9 অপেক্ষা বড় সব সংখ্যাই 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। হ্যাঁ, কোনো অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। এই যে, তাহলে আমি যে জিনিসটা বললাম, কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকেই অঙ্কপাতন বলে। অর্থাৎ যে সংখ্যার ক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো বসাই সেটাই অঙ্কপাতন। অঙ্কপাতনে 10টি প্রতীকই ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। ঠিক আছে? 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর বলা হয়। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। বুঝতে পেরেছ? অর্থাৎ ডান দিকে, তার মানে এবং এই যে মনে করো এটা লিখলাম আমি 7, তাহলে এখানে 7-এর স্থানীয় মান কত? তার 7 একক। 4-এর স্থানীয় মান কত? 4 দশক, তার মানে 40। এই 4-এর স্থানীয় মান, এর একটা মান হচ্ছে 40। এই 4-এর স্বকীয় মান 40। অনুরূপভাবে 9-এর স্বকীয় মান হচ্ছে 9 শত। ঠিক আছে? এই একক, দশক, শতক এভাবে তো আমরা গুনতে পারি। এই বিষয়টা এখানে বোঝাতে চেয়েছে। তাহলে এখানকার মধ্যে একটা অঙ্কপাতন আমরা জানলাম, কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। এটা
মনে রাখার মতো এবং পড়বে। তারপরে তো কি বলছে এখানে, আমরা একটু পড়ে আসি। মানে ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের 10 গুণ, অর্থাৎ তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের 10 গুণ, স্বকীয় মানের শতগুণ, অর্থাৎ তত শতক প্রকাশ করে। এটা বুঝতে পারলে এটা কি বোঝাতে চেয়েছে? মানে এই যে আমি সংখ্যাটা লিখলাম 9, 4, 7, এখানে বলছে যে স্বকীয় মানের 10 গুণ, মানে এই যে এই দ্বিতীয় অঙ্কটি, এই যে দ্বিতীয় অঙ্কটি স্বকীয় মানের 10 গুণ। তার মানে এই যে এখান থেকে দেখো এটার মান কত হচ্ছে, এটা যদি মনে করো একক হয়, এটা দশক, তাহলে দশক তার মানে 4 10 40, এই যেখানে লেখা আছে কিন্তু দশক 10 গুণ, তার মানে 4 10 40। অনুরূপভাবে এটা আবার কত গুণ? শতগুণ, কেননা 9 হচ্ছে শতক। তো 9-এর সাথে যখন আমরা এই যে এখানে বলেছে শতগুণ, 100 গুণ দিব, তখন সেটা কি 900 হচ্ছে না? তার মানে 9-এর স্থানীয় মান 9 শতক। ঠিক আছে, এই বিষয়টা বুঝাতে চেয়েছে। আচ্ছা, তো এদিকে আর না পড়লাম, এগুলো পারবে তোমরা। এই যে এখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, আমরা একটু দেখি। এই যে এখানে দেখো এই 3-এর মান দেখো, এই যে 3 গুণ 100, এই যে আবার এই দ্বিতীয় 3-এর মান হচ্ছে 3 গুণ 10, এই বসিয়ে দিয়েছে। ওকে, এর পরবর্তীতে দেশীয় সংখ্যা পঠন রীতি কি বলেছে এখানে, যে আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক, শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। এগুলো আমরা সেই দ্বিতীয় শ্রেণী না তৃতীয় শ্রেণী থেকে শিখে আসতেছি, তাই না অনেকে। যাই হোক, এখানে এখানে হাজারের ঘর কয়টা মিলে আমরা জানি যে আমাদের দেশীয় রীতিতে হাজারের ঘরে দুটা অঙ্ক থাকে, অযুত আর হাজার। ঠিক আছে, অর্থাৎ দুই অঙ্ক মিলে হাজার, দুই ঘর মিলে হাজার হয়। হাজারের পরে যেহেতু অযুত আছে, এই অযুত আর হাজার মিলে হাজার। আবার লক্ষের ঘরে ওরকম দুটো, একটা লক্ষ আর একটা নিযুত। এখানে কি বলেছে দেখো, এককের ঘরের অঙ্কগুলো কোথায় লেখা পড়া 1 2 3 4 ইত্যাদি। কিছু দুই অঙ্কের সংখ্যাগুলো বিশেষ নাম রয়েছে, যেমন এই যে এগুলো আছে যথাক্রমে 25, 38, 71। শতকের ঘরের 1 2 3 অঙ্কগুলোকে যথাক্রমে 100, 200, 300 ইত্যাদি পড়া হয়। হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়তে হয়, যেমন 5000, 7000 ইত্যাদি। অযুতের ঘরের অঙ্ককে অযুত হিসেবে পড়া হয় না। অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু এই যে উপরের চার্টে বোঝাতে চলে যে এখানে হাজারের ঘর, এই যে হাজারের ঘর দুইটা মিলে হবে। ঠিক আছে, চতুর্থ আর পঞ্চম ঘর মিলে হাজারের ঘর হবে। আর এখানে আবার লক্ষের ঘর অনুরূপ ষষ্ঠ আর সপ্তম ঘর মিলে, অর্থাৎ ষষ্ঠ এবং শতক এই স্থানে যে অঙ্কগুলো থাকবে সেই দুই স্থানের অঙ্ক মিলে লক্ষ ধরতে হবে। এছাড়া কোমার ব্যবহার আছে, এগুলো পড়লে তোমরা জানতে পারবে। এগুলা আসলে অনেক আগে থেকে শিখেছো, সো আমি স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি। এখানে এই কমা বসিয়ে কোথায় লেখো, এখান থেকে আমরা পড়ি। হ্যাঁ, এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এখানে বলছে কমা বসিয়ে কোথায় লেখো। তো কমা বসানোর নিয়ম কি, এখানে সুন্দর করে দেওয়া আছে। সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরে কমা, অর্থাৎ এই যে 1 2 3, এই 3-এর পর দেখো কমা, এরপর 2 ঘর পর পর কমা বসাইছে। এই যে এখানে কত সুন্দর, এই 3 ঘর পর কমা, তারপর আবার দেখো 2 ঘর পর পর কত সুন্দর করে কমা বসাইছে, দেখছো। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম এখানে, যে প্রথম 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর পর কমা বসবে। ওকে, তাহলে এটা অবশ্যই পারবে আমার বিশ্বাস। এখন কোটির ঘরে 2টি অঙ্ক মিলিয়ে এত 98 কোটি। নিযুত লক্ষের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 75 লক্ষ।
অযুত হাজারের ঘর দুটো অঙ্ক মিলিয়ে 47,000 এইভাবে প্রকাশ করেছে। সুতরাং সংখ্যাটিকে কোথায় প্রকাশ করলে হয়, অর্থাৎ এই সংখ্যাটা কোথায় প্রকাশ করলে হচ্ছে 98,75,47,321, তাই না? আচ্ছা, এগুলো পারবে। তারপর অঙ্কে লেখো, এটা অবশ্যই পারবে। 7,05,90,007। যারা পারো না তারা একটু বুঝে নাও যে এই অঙ্ক লেখো বা কোথায় লেখো কিভাবে শিখতে হবে। যারা ভুলে গিয়েছো তাহলে তারা আমার সাথে শিখে নাও। আমি এখানে যেহেতু 7,05,95,000 আছে, আমি একটু বিষয়টা বড় করে নিয়ে এই সাদা জায়গাতেই লেখার চেষ্টা করব। ঠিক আছে, এইখানে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। এখানে দেখো, আমি যদি এখানে 7,05,00,000 যাই হোক, ওখানে কত আছে, ও বানান করে লেখা আছে, সরি বানান করে লেখা আছে। তো যেহেতু 7 কোটি, তো সাপোজ আমি কোটির ঘরে কত স্থানীয় মান, কোটি মানে অবশ্যই 8 অঙ্ক মিলে কোটি হয়। তোমরা হাতে করে গুনবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দেখবে যে 8 অঙ্ক প্রয়োজন হচ্ছে। তার মানে আমি দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আমি যে 8টি ফোঁটা দিলাম। এখন ওখানে বলেছিল 7 কোটি, তো কোটির ঘরে এখানে 7 পূরণ করে দেবে। তারপর যদি বলে সাপোজ 7 কোটি, তারপর বলেছে 5 লক্ষ, মনে করো এখানে লেখা আছে 5 লক্ষ, তো লক্ষের ঘরে 5, তাই না? আচ্ছা, তো লক্ষের ঘরে যদি 5 হয় তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই লক্ষের ঘরে লিখতে হবে 5, কোনো কাহিনী হবে না, এই লক্ষের ঘরে 5 লিখতে হবে। ওকে, আচ্ছা, আমি তাহলে লক্ষের ঘরে 5 লিখে দিলাম। ওকে, এবার মনে করো বলেছে 35,000, তোমাকে বলেছে 35,000, তো 35 লিখতে হলে এই তো, এটা তো 35, তাই না? এখন এখানে হাজারের ঘর কোনটা, এখানে হাজারের ঘর হচ্ছে এটা। এখন শর্ত অনুযায়ী একটা বিন্দুতে একটাই অঙ্ক পড়বে, অর্থাৎ এই যে 5, এই 5 শুধুমাত্র এই এক বিন্দুতে পড়বে, এই 3ও এক বিন্দুতে পড়বে। তাহলে 3 বসবে না 5 বসবে, তাই না, কথা অনুযায়ী। অর্থাৎ একটা অঙ্কের জন্য তার স্থান দখল করতে পারে এই বিন্দু, একটা বিন্দু। তাহলে 3 কোথায় বসবে, কারণ আমি বলেছি 35,000, তাহলে 3টা কোথায় বসবে, তাই না? এটাই তো প্রশ্ন। যেহেতু আমি বলেছি 35,000, হাজারের ঘরে 35 বসবে, ওকে, সব ঠিক আছে। তাহলে হাজারের ঘরে 35 বসবে, 35 তো 2 অঙ্কের, তাই না? তো 35 যদি 2 অঙ্কের হয়, তো 2 অঙ্ক তো এই এক ফোঁটার মধ্যে বসতে পারে না, এক বিন্দুতে বসতে পারে না, কেননা তার দখল করার ক্ষমতা আছে একটা অঙ্ক, একটা বিন্দু। তাহলে এই ক্ষেত্রে কি করবে, এই 5টা এভাবে ভাগ করে নিয়ে এই ডানেরটা বসাবে হাজারের জায়গায়, ঠিক আছে, ডানেরটা তোমার হাজারের জায়গায় বসাবে। ও, এটা মুছে গেল, এটা দিয়ে দিই। তাহলে হাজারের ঘরে 5 বসাবে, আর যে 3টা যে থাকলো সেই 3টা এখানে বসাবে, ঠিক আছে। তারপর মনে করো বলেছে যে 12, 12 বানান করে লেখা আছে, 12 বসাতে হবে। এখন দেখো, এই 12 মানে শেষ পর্যায়ে 12 বলেছে, তো 12 যেহেতু শেষ পর্যায়ে, তাই শেষের 2 বিন্দু নিয়ে নিবে। এখন বাকি থাকলো 2টা বিন্দু, এটা কি করবে, এটা করবে এই 2 বিন্দুটা শূন্য দিয়ে পূরণ করে দিবে, বাস। এরপর অধ্যায় যখন আসবে তখন আমি অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে অনুসরণী 1.1-এর, তখন আমি বোর্ডে তো বুঝিয়ে দেবো, আরও ভালো করে বুঝবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছ। আমি এবার পরেরগুলোতে ফিরে যাই। এখানে বলেছে এই যে এখানে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এখন 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো বৃহত্তম সংখ্যা মানে আমরা জানি 7টা নয়, এই যে দেখো 7টা নয়, তাই না? সমাধান এখানে করে দিয়েছে যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9,
অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 7টি 9 পরপর লিখলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। এখানে লেখার পরে কমা ব্যবহার করেছি। এরপরে ক্ষুদ্রতম অঙ্ক হলো শূন্য। পরপর 3টি 7টি শূন্য বসালে, পরপর 7টি শূন্য বসালে 7টি সংখ্যাটি শূন্যই থাকে, তাই না? কেননা 7টি যদি শূন্য এইভাবে বসাও, 4, 5, 6, 7, তাহলে এই শূন্যের কোনো দাবি হচ্ছে না, তাই না? এই জন্য বলছে, সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে ডানে পরপর 6টি শূন্য বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ এটাটা 1 বানাইতে হবে, তারপর তোমার 1 লিখে তারপর 6টি শূন্য বসালে সেটাই 7 অঙ্কের ক্ষুদ্রতম বিশিষ্ট হয়ে যাবে। এই যে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা, এই যে 6টি শূন্য আর 1। ওকে, এগুলো বিষয় তোমরা অবশ্যই পারো, আমি জানি। আর বৃহত্তম সংখ্যা মানে 9, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টি 9, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 লিখে 4টা শূন্য, ঠিক আছে? আর যদি বলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 1 লেখার পরে 5টা শূন্য, তাহলে 6 অঙ্কের হবে। ওকে, এইভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে 4 নম্বর বলেছে, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8, 0, 7, 5, 3, 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। বড় অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা অবশ্যই বড় হবে। তো এখানে দেখো, এখানে 8 গ্রেটার দেন মানে বড় চিহ্ন, তারপরে এবার সাজিয়ে লেগেছে 8, 5, 7, 4, 3, 0। আর বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। 8, 7, 5, 4, 3, 0। আবার উল্টা করেছে, মানে এই যে শেষের শূন্যটা আগে নিয়ে আসছে, নিয়ে আস্তে আস্তে বড় করেছে, ছোট থেকে আস্তে আস্তে বড় করেছে। কিন্তু এখানে বিষয়টা, শূন্য যখন প্রথমে আসে, হ্যাঁ, শূন্য যখন প্রথমে আসবে তখন এই শূন্যের কোনো দাম থাকছে না। আর এই শূন্যের দাম যদি না থাকে, তাহলে এই অঙ্কটা হচ্ছে কয় অঙ্ক? 5 অঙ্ক বিশিষ্ট। কিন্তু হইতে হবে কয় অঙ্ক? কারণ এখানে আছে 6টা, এই 6টাই টিকতে হবে এবং 6টারই একটা মান থাকতে হবে। তো তাই এখানে একটা কথা বলেছে যে এই সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, কিন্তু বামে এই শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 6 অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি 5 অঙ্কের হবে। অতএব শূন্যবাদী ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি 3টা আগে দিয়ে তারপর শূন্য থেকে শুরু করতে হবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, আচ্ছা। এরপরে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তো আন্তর্জাতিক গণনা পদ্ধতি এটা কি? খুব মজার একটা বিষয়। এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয়। অর্থাৎ আমাদের দেশীয় রীতি আর আন্তর্জাতিক রীতির মধ্যে পার্থক্যটা আমি দেখাবো। একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘর সর্বোচ্চ 3 অঙ্ক পর্যন্ত হাজারের ঘর যাবে। তারপর আবার হাজারের ঘর চেঞ্জ হয়ে মিলিয়ন হবে, অনুরূপভাবে মিলিয়নে 3 অঙ্ক পর্যন্ত যাবে। মিলিয়নের ঘর চেঞ্জ হয়ে বিলিয়নে যাবে, বিলিয়নে 3 অঙ্ক পর্যন্ত লেখা যাবে। আচ্ছা, যখন আমরা পড়বো বা অঙ্কপাতন করবো, এরকমভাবে কোথায় লেখো, অঙ্ক লেখো, তাহলে এগুলো বুঝতে পারবো। আর এই লেখাগুলোর মধ্যে এগুলোই আছে যা আমি বুঝালাম, যে বিলিয়ন সর্বোচ্চ 3 অঙ্ক পর্যন্ত লেখা যাবে, ঠিক আছে? তারপরে এখানে এই যে দেখো, দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতি পারস্পরিক সম্পর্ক, খুব সুন্দর একটা বিষয়। দেখো এখানে একক, দশক, শতক আমাদের দেশেও আন্তর্জাতিক রীতি তো তাই। আমাদের দেশে এই হাজার তারপর আসে ওজন, এই দুটা মিলে আমাদের দেশে
হাজার হয়, কিন্তু আন্তর্জাতিক রীতিতে লক্ষ পর্যন্ত আমাদের দেশে যেটা আসে সেটা পর্যন্ত হাজার, মানে ওকে হাজারই বলতে হবে। দেখো গুণ, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে লক্ষ হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক রীতিতে এটা কিন্তু হাজার। কত হাজার? এই যে 100, এখানে যা আছে তাই 111,000, 111,000, 111। ঠিক আছে, অনেক মজার বিষয়গুলা। আচ্ছা, তারপরে যদি এই পর্যন্ত নাও, এখানে যত আছে তত মিলিয়ন, মানে 111 মিলিয়ন, 111,000, তারপর আমাদের মতো 111। অনুরূপভাবে বিলিয়ন দেখো আছে 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, 111। এই, ঠিক আছে। তো লক্ষ্য করি কি বলেছে দেখি, মিলিয়নের ঘরে সর্বডানের একের স্থানীয় মান 1 মিলিয়ন, দেশরীতিতে এই ঘরটি হলো নিযুতের ঘর। অর্থাৎ এই ঘরে 1 এর স্থানীয় মান 1 নিযুত বা 10 লক্ষ। বিলিয়নের ঘরের সর্বডানের 1 এর স্থানীয় মান 1 বিলিয়ন, কিন্তু দেশীয় রীতিতে এই ঘরের স্থানীয় মান 100 কোটি। ওকে, সুতরাং আমরা পাই 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি। ব্যাস, একটি ফল আমরা পেয়ে গেলাম। সেটা কি? 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। ঠিক আছে, এটা যদি আমি একটু লিখে বুঝাই তোমাদেরকে আরো ভালো বুঝবে। 1 মিলিয়ন মানে 10 লক্ষ হলো কি করে? আচ্ছা, দেখি এবার আমি একটু লিখে তোমাদের মাঝে প্রকাশ করি। যেমন আমি 10 লক্ষ লিখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই হচ্ছে 10 লক্ষ। আন্তর্জাতিক রীতিতে কমা বসার নিয়ম হচ্ছে 3 ঘর পর পর, একবারে সবগুলোই 3 ঘর পর পর। এখানে তাহলে কমা বসবে আর এখানে কমা বসবে। আন্তর্জাতিক রীতিতে এই একক, দশক, শতক, এই তিনটা আমাদের মতো, তাহলে এটা গেল শতক। ঠিক আছে, তারপরে হাজারের ঘর, এটাও হাজারের ঘর, এটাও হাজারের ঘর, এটাও হাজারের ঘর, পরপর 3টি হাজারের ঘর। আর আমি কিন্তু বলেই দিয়েছি আন্তর্জাতিক রীতিতে 3 ঘর পর পর কমা বসে। দেখো, তাহলে এটাও হাজারের ঘর। যখন হাজারের ঘর পার হয়ে যাবে তখন সেটা হবে মিলিয়নের ঘর। তো মিলিয়নে কত থাকবে? একই আছে, সুতরাং 1 মিলিয়ন। এখন 1 মিলিয়ন সমান 10 লক্ষ কি করে হলো? এবার আমাদের নিয়মে কমা বসাও। আচ্ছা, আমি সংখ্যাটা আবারও লিখছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, সংখ্যাটা আবার লিখে আমরা আমাদের নিয়মে কমা বসাই। দেখো, প্রথমে 3 ঘর পর এখানে হচ্ছে, এখানে, তারপর 2 ঘর পর পর এখানে দেখো হচ্ছে। এখন দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে এখানে কমা বসানো যাচ্ছে, একটা সেপারেট অংশ হয়ে গেছে 10 লক্ষ, তাই উত্তর দেখো 10 লক্ষ। আশা করি বুঝতে পেরেছো। অনুরূপভাবে 1 বিলিয়ন সমান 100 কোটি, মনে রাখবে, তাহলেই হবে ইনশাল্লাহ। তারপর আন্তর্জাতিক পদ্ধতিতে কোথায় লেখো? আন্তর্জাতিক পদ্ধতিতে লিখতে হবে, আমাদের দেশীয় রীতিতে নয়। এখানে ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসিয়ে পাই। এই যে বললাম না, আন্তর্জাতিক রীতিতে 3 ঘর পর পর কমা বসাতে হবে। এই যে দেখো কত সুন্দর করে বসিয়েছে, এই যে 3 ঘর পর পর, মানে একেবারে ভাগ করেই দেওয়া আছে, তাই না? 3 ঘর পর পর। তাহলে এটা হচ্ছে যে শতকের ঘর, ঠিক আছে, তারপর হাজারের, তারপর মিলিয়ন, তারপর বিলিয়ন। তার মানে যেহেতু 3 অঙ্ক পর পর অঙ্ক, ওই 3 অঙ্ক পর পর কমা বসানো আছে, তার মানে এটা হচ্ছে বিলিয়ন, মানে 204 বিলিয়ন, তাই না? 204 বিলিয়ন, তারপর 340 মিলিয়ন, এই যে, তারপর হচ্ছে 432,000, তারপর 4, এখানে তাই লেখা আছে দেখো, 204 বিলিয়ন, 340 মিলিয়ন, 432,000, 4, তাই লেখা আছে। এখানে বলেছে 5 মিলিয়নে কত লক্ষ? 5 মিলিয়নে কত লক্ষ? আমরা জানি যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, যেটা করেই দেওয়া আছে। অর্থাৎ 5 মিলিয়ন সমান 5,50 লক্ষ। আবার 500 কোটিতে কত বিলিয়ন? আমরা জানি 1 বিলিয়ন সমান 100 কোটি, তাই না? এই যে উল্টায় নাও, এই যে এটা 1 বিলিয়ন সমান 100 কোটি, তার মানে 100 কোটি সমান 1 বিলিয়ন, তাহলে 500 কোটি সমান
5 বিলিয়ন, এটাই তো স্বাভাবিক। এই যে এখানে বের হয়ে গেছে, দেখো এখানে বের হয়ে গেছে 5 বিলিয়ন, তাই না? আচ্ছা, এর পরবর্তীতে কি আছে, অনুশীলনী রয়েছে। সো আগামী দিনে ইনশাল্লাহ এগুলো বোর্ডে বুঝিয়ে দিব। আর যদি আজকের ক্লাসটা একেবারে মন্দ লাগে, এখানে বোঝার কিছুই নাই তেমন। এই যে এগুলো করলে সবগুলোই তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করি। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।